আমরা ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়নের শেষ অংশ তড়িৎ বিশ্লেষণ শুরু করছি। দেখো, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার সঙ্গে তোমরা ইতিমধ্যে ছোট ক্লাসগুলোতে পরিচিত হয়ে আছো। আমরা তড়িৎ বিশ্লেষণের সম্পর্কে কিছু কিছু তথ্য যেমন জানি। ধরো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলোকে বলা হয় বা কাদের বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য সেই সব পদার্থ যেগুলো ক্যাটায়ন অ্যানায়ন দ্বারা গঠিত যৌগ, যাদের গলিত বা দ্রবীভূত অবস্থা আয়নিত করা যায়, অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নে বিভাজিত করা যায়, এবং ওই গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে আমরা তড়িৎ চালনা করলে জানি দুটো তড়িৎ দ্বারে বিক্রিয়া হয়, ক্যাথোডে এবং অ্যানোডে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, অ্যানোডে জারণ বিক্রিয়া, এবং তার ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। এই টোটাল ঘটনাটাই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তথা ইলেকট্রোলিসিস বলা হয়। আর যে পদার্থগুলো তড়িৎ বিশ্লেষণে অংশ নিচ্ছে সেগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মূলত তোমরা জানবেই অ্যাসিড, ক্ষার, লবণ এই জাতীয় যৌগগুলো, যেগুলো প্রধানত আয়নীয় যৌগ হতে পারে, অথবা ওই দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নীয় অবস্থায় আসতে পারে। সাপোজ একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইড সবসময় আয়নিত হয়ে সোডিয়াম ক্যাটায়ন লিকুইড অবস্থায় এবং ক্লোরাইড অ্যানায়ন লিকুইড অবস্থায় থাকে। এবার এই গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তড়িৎদ্বারের ক্যাথোডে সোডিয়াম আয়ন এসে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণু তৈরি হয়, সোডিয়াম ধাতু, দ্যাট ইজ বিজারণ বিক্রিয়া হলো। আর অ্যানোড প্রান্তে যে বিক্রিয়াটা ঘটে, অ্যানায়ন ক্লোরাইড আয়ন এসে ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণু এবং পরে ক্লোরিন অণুতে পরিণত হয়ে যায়। কেমন? তাহলে এটা জারণ ক্রিয়া ঘটে। এই যে টোটাল প্রক্রিয়া, একটা রাসায়নিক পরিবর্তন হলো, সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক পরিবর্তন হলো সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস। তাহলে এই ঘটনাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এই সম্পর্কে তোমরা কিছু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ তোমরা জানো যে তড়িৎ বিশ্লেষ্য দু রকমের হয়, মৃদু এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ তোমরা ধরো অ্যাসিড হিসাবে জানো হাইড্রোজেন সালফাইড, কেমন, কার্বনিক অ্যাসিড, আর অনেক রয়েছে। এছাড়াও সমস্ত যে জৈব অ্যাসিডগুলো রয়েছে, সেই জৈব অ্যাসিডগুলো সবই কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর তীব্র অ্যাসিড যেমন সালফ্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ইত্যাদি, এই অ্যাসিডগুলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তেমনি মৃদু ক্ষার অ্যামোনিয়া, জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফসফিনের জলীয় দ্রবণ, দ্যাট ইজ ফসফোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে মৃদু ক্ষার বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এছাড়া জৈব ক্ষারগুলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এগুলো সম্পর্কেও তোমাদের ধারণা আছে। আমরা এখন এই তড়িৎ বিশ্লেষণের মূল ঘটনা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমরা এই সেল অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল, তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কেও ধারণা করছি। দেখো, এটা একটা অন্তরক পদার্থ নির্মিত পাত্র, যেটা একটা কাঁচের বিকারকেও ভাবতে পারো। এছাড়া ব্যাটেলাইট নির্মিত কোনো নির্দিষ্ট আকারের পাত্রকে ভাবতে পারো, যার মধ্যে তরল রাখা যাবে, এমন পাত্রটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এই হিসাবে পাত্রটা, এই
হিসাবে দেখো, এই যে আমরা পাত্রটা ব্যবহার করছি, সেই পাত্রের মধ্যে কয়েকটা জিনিস থাকে। কি কি থাকে? তার মধ্যে দুটো ধাতব পরিবাহী, যেমন প্লাটিনাম, সিলভার, কপার, যে কোনো ধাতু দণ্ড দুটো এর মধ্যে রাখা হয়। এবং এক্ষেত্রে অনেক সময় আমরা অধাতব তড়িৎদ্বার, যেমন গ্রাফাইট তড়িৎদ্বারও ব্যবহার করতে পারি বিকল্প হিসাবে। যাক, সেগুলো আমরা তড়িৎদ্বার সম্পর্কেও ধারণা দিচ্ছি। সেই তড়িৎদ্বার দুটো যেটা ব্যবহৃত হচ্ছে, ধাতব পরিবাহী বা অধাতব পরিবাহী দণ্ড, তার মধ্যে একটা ঘটনা দেখো। এই পাত্রের মধ্যে আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রেখে দেওয়া হয়, যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, কি কপার সালফেটের জলীয় দ্রবণ ইত্যাদি কোনো না কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণ রাখা হয়। আর এখানে বিশেষ করে মাথায় রাখতে হবে, এই সিস্টেমটা হয়ে গেল তড়িৎ কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ। এবার এই কোষের যে দুটো ধাতব দণ্ড ব্যবহার হয়েছে, তার মধ্যে দেখো পরিবাহী তার দিয়ে একটা সার্কিট বা বর্তনী সিস্টেম তৈরি করা হয়েছে। সেই বর্তনীর মধ্যে একটা ব্যাটারি, তার নেগেটিভ প্রান্তটা এই একটা প্রান্তে যুক্ত করা হচ্ছে, আর একটা পজিটিভ প্রান্ত আরেকটা প্রান্তে আমরা যুক্ত করছি। কেমন? নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত, এই দুটো প্রান্তে যুক্ত করছি আমরা। দেখো, লক্ষ্য করো, যেটা নেগেটিভ প্রান্তে যুক্ত করছি সেই ক্ষেত্রে এই তড়িৎদ্বারটা নেগেটিভ চার্জগ্রস্ত হবে, আর যেটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো সেটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে যাবে। এবার লক্ষ্য করলে দেখবে এই সিস্টেমটা হয়ে গেল এই ধরনের ঘটনা। এবার আমরা এখানে লক্ষ্য করবে, এইখানে তড়িৎদ্বারগুলোর নাম কিভাবে চিহ্নিত করা হয়। এই পজিটিভ চার্জযুক্ত ধাতব তড়িৎদ্বার বা অধাতব তড়িৎদ্বারটি হয়ে যাবে, এটার নাম অ্যানোড। গ্যালভানীয় কোষে তথা সেক্ষেত্রে আমরা যে তড়িৎ রাসায়নিক কোষ প্রথমে পড়েছি, গ্যালভানীয় কোষ, যেমন ড্যানিয়েল কোষ পড়েছিলাম, সেখানে কিন্তু পজিটিভ তড়িৎদ্বারটাকে বলা হয়েছিল ক্যাথোড, আর তড়িৎ বিশ্লেষণ কোষে পজিটিভ চার্জযুক্ত তড়িৎদ্বারটিকে বলা হচ্ছে কি অ্যানোড। মাথায় রাখতে হবে, কারণ এখানে জারণ ক্রিয়া ঘটে। কারণ এই পাত্রে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া, তার জারণ ক্রিয়া ঘটে এই পাতে, এই দণ্ডে। সেই জন্য এই তড়িৎদ্বারে যেহেতু জারণ বিক্রিয়া ঘটে, আর আমরা তো জানি জারণ বিক্রিয়া অ্যানোড তড়িৎদ্বারে ঘটে, সেই জন্য এটাকে অ্যানোড তড়িৎদ্বার বলা হয়। আর নেগেটিভ চার্জগ্রস্ত এই তড়িৎদ্বারটার নাম হয়ে যাবে ক্যাথোড। আমরা ব্যাটারিতে তথা গ্যালভানীয় কোষে কিন্তু নেগেটিভ তড়িৎদ্বারটাকে বলেছিলাম অ্যানোড, কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ কোষটাতে এই নেগেটিভ তড়িৎদ্বারে আমার বিজারণ ক্রিয়া ঘটে, সেই জন্য এটার নাম ক্যাথোড হলো, কারণ ক্যাথোডে বিজারণ ক্রিয়া ঘটে। এই কথাগুলো খুবই মাথায় রাখতে হবে। তাহলে এখানে এই তড়িৎ বিশ্লেষণ কোষ তৈরি করতে করতে যে উপকরণগুলো লাগলো, সেই উপকরণগুলো কি কি লাগলো দেখো। একটি অন্তরক পদার্থ নির্মিত পাত্র বা আধার। নাম্বার 2, দুটি পরিবাহী দণ্ড তথা তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বার। নাম্বার 3 নম্বর লাগলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। এর মধ্যে যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণটা আছে। তাহলে দেখো এগুলো হচ্ছে লাগছে। এছাড়া লাগলো দেখো ব্যাটারি একটা, নাম্বার 5 একটা চাবি বা সুইচ। চাবি যেটা কে হিসাবে আমরা এখানে চিহ্নিত করেছি যে এটা ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো কি কি এখানে আমরা যে বিষয়গুলো ব্যবহার করলাম। আর কি লাগছে না পরিবাহী তার। পরিবাহী তার এই পদার্থগুলো নিয়ে আমার হচ্ছে
এই উপকরণগুলো নিয়ে তড়িৎ বিশ্লেষণ কোষটা গঠিত হয় এবং কিভাবে গঠিত হয় সেটা সিস্টেমেটিক ওয়েতে দেখানো হলো, এখানে বোঝানো হলো। এই হচ্ছে অন্তরক পাত্র, তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণটা রাখা আছে, দুটো ধাতব বা অধাতব পরিবাহী দণ্ডকে ওই দ্রবণে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আংশিক নিমজ্জিত রেখে দেওয়া হয়েছে। রাখার পর ওই দণ্ড দুটোকে পরিবাহী তার দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্তে, অপর প্রান্তটি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো এবং যেটি নেগেটিভ প্রান্তে যুক্ত হলো তথা ব্যাটারির এই নেগেটিভ প্রান্তটাকে বলা হয় অ্যানোড। সেই অ্যানোড প্রান্তে যুক্ত এই তড়িৎ বিশ্লেষণ পাত্রের পরিবাহী দণ্ডটার নাম হয়ে গেল ক্যাথোড, যদিও এটা নেগেটিভ চার্জগ্রস্ত। আবার দেখো পজিটিভ প্রান্ত যুক্ত পজিটিভ যে ধাতব পরিবাহী বা অধাতব পরিবাহী দণ্ডটি, সেটি হয়ে গেল নামটা অ্যানোড। এবং কেন এখানে অ্যানোড এবং ক্যাথোড হলো সেটা তো বুঝতেই পারলে নামকরণ, যে এখানে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুযায়ী আমরা তো ক্যাথোড আর অ্যানোড নির্বাচিত করি। ক্যাথোড হচ্ছে বিজারণ ক্রিয়ার প্রতীক, আর জারণ ক্রিয়া ঘটলে তখন তড়িৎদ্বারটির নাম হয়ে যায় অ্যানোড। তো সেই কারণে এক্ষেত্রেও চিহ্ন যাই থাক, কিন্তু তড়িৎদ্বারগুলো নামকরণ একইভাবে করা হয়েছে। শুধু মাথায় রাখতে হবে গ্যালভানীয় কোষের সঙ্গে আমার তড়িৎ বিশ্লেষণ কোষের একটা পার্থক্যগত দিক কি না, গ্যালভানীয় কোষের ক্যাথোড পজিটিভ চিহ্নযুক্ত হয়, অর্থাৎ ধনাত্মক তড়িৎ যুক্ত হয়, আর এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে পজিটিভ আধানগ্রস্ত তড়িৎদ্বারটির নাম হলো অ্যানোড। তাহলে ক্যাথোড হলো ওটার ক্ষেত্রে, এটার নাম হয়ে গেল অ্যানোড। ঠিক এক্ষেত্রে উল্টোটা, ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে বলা হয়, তোমরা জানো এই প্রান্ত তড়িৎদ্বারটির নাম কি ছিল সেখানে, অ্যানোড, কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষে সেই নেগেটিভ চার্জগ্রস্ত তড়িৎদ্বারটির নাম হয়ে গেল ক্যাথোড। তো যাই হোক, এটাই হচ্ছে বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবে। আমরা এর কার্যনীতিটা কেমন হয় সেটা বিষয়টা আসছি। তাহলে গঠন এবং উপকরণ সম্পর্কে আলোচনা করলাম। এবার দেখো এর কার্যপ্রণালী তথা কার্যনীতি। প্রথমে সিস্টেমটি সুইচ অন করে দিলাম। সুইচ অন করা হয় মানে বিদ্যুৎ সংযোগ করা হয়, ব্যাটারির সাথে তড়িৎ সংযোগ করা হয়। এর ফলে কি হয় না, এর ফলে ইলেকট্রন প্রবাহ শুরু হয়। কোথা থেকে না, ইলেকট্রন প্রবাহ শুরু হয় ব্যাটারি নেগেটিভ প্রান্ত থেকে তড়িৎ বিশ্লেষণ কোষের ক্যাথোড প্রান্তে, ক্যাথোডের দিকে, এবং দ্রবণের ভিতর দিয়ে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে অ্যানোড হয়ে অ্যানোডের সাহায্যে পুনরায় ব্যাটারিতে প্রবেশ করে। তার মানে ইলেকট্রন প্রবাহ হয়ে গেল। দেখো নেগেটিভ প্রান্ত থেকে ক্যাথোড হয়ে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে এবং ওখানে অ্যানোডের মাধ্যমে বা সাহায্য নিয়ে আবার এই সিস্টেমে ব্যাটারির মধ্যে ফিরে। তাহলে তড়িৎ প্রবাহ প্রচলিত রীতি অনুযায়ী বিপরীত দিকে হবে। তার মানে প্রচলিত রীতি অনুসারে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা দিয়ে হবে না, হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পাত্র অর্থাৎ ব্যাটারি থেকে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে
হ্যাঁ, থেকে তড়িৎ বিশ্লেষণ কোষের আমার হচ্ছে অ্যানোডের মধ্য দিয়ে অ্যানোডের সাহায্যে দ্রবণে প্রবেশ করে এবং পুনরায় এবং তারপর এই ক্যাথোডের সাহায্যে, কোন ক্যাথোড না তড়িৎ বিশ্লেষণ পাত্রের ক্যাথোডের সাহায্যে পুনরায় ব্যাটারিতে ফিরে যায়। এটাই হচ্ছে কার্যনীতি। তাহলে এইভাবে তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহ শুরু হয়ে যায়। আর এই ঘটনার মধ্যে ক্যাথোড এবং অ্যানোড দুটো তড়িৎদ্বারে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কীয় পুরো ঘটনা। এটা একটু মাথায় তোমাদের রাখতে হবে। এবার একটা জিনিস আলোচনা করতেই হয় যে আমরা এখানে যে তড়িৎদ্বার হিসাবে যেগুলো ব্যবহার করেছি, অর্থাৎ যে ধাতব বা অধাতব পরিবাহী ব্যবহার করছি, সেই তড়িৎদ্বারগুলো দু রকমের হয়। গ্যালভানীয় কোষের ক্ষেত্রেও দু রকমের শুনেছিলাম, একটা নিষ্ক্রিয় আর একটা সক্রিয় তড়িৎদ্বার। কাজে নিষ্ক্রিয় তড়িৎদ্বার এবং সক্রিয় তড়িৎদ্বার এইরূপ দু প্রকার তড়িৎদ্বার এখানেও ব্যবহৃত হয় এবং সেটা আমরা আলোচনার মধ্যে দেখাবো যে তড়িৎদ্বার দুই প্রকারের হতে পারে রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে দুই প্রকারের হতে পারে, যথা নাম্বার 1 নিষ্ক্রিয় তড়িৎদ্বার, আরেকটা হচ্ছে নাম্বার 2 সক্রিয় তড়িৎদ্বার। নিষ্ক্রিয় তড়িৎদ্বার কোনগুলো না? যে তড়িৎদ্বারগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না, এগুলি এই তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক যে বিক্রিয়া হয়, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় অংশ নেয় না। যেমন প্ল্যাটিনাম বা গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করলে, গ্রাফাইট তড়িৎদ্বার এরা হচ্ছে নিষ্ক্রিয় থেকে যায় তড়িৎদ্বার। কেমন? আর সক্রিয় তড়িৎদ্বার যেসব তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নাম্বার 2 সেকেন্ড ফেজে আমরা বলছি সক্রিয় তড়িৎদ্বার। দ্বিতীয় প্রকারের তড়িৎদ্বার সক্রিয় তড়িৎদ্বার না, ইহা রাসায়নিক বিক্রিয়ায় অর্থাৎ তড়িৎ রাসায়নিক বিক্রিয়া যেটা হয়, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া অংশ নেয়। কেমন? যেমন আমরা কপার তড়িৎদ্বার ব্যবহার করছি, জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার করছি, কপার সালফেট দ্রবণে কপার তড়িৎদ্বার বা জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক তড়িৎদ্বার, কিংবা অন্য কিছু সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করলে সেই ধাতব তড়িৎদ্বার বা ধাতব তড়িৎদ্বারগুলো রাসায়নিক বিক্রিয়া নিজেরাই অংশ নেয়। সে উদাহরণ দিলে বুঝতেই পেরে যাবে, আমরা এক্সাম্পল হিসাবে এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে তাহলে মোটামুটি সিস্টেমটা মাথায় রেখো। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িতের প্রবাহ হয়, আর ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন প্রবাহ হয়। এই দুটি বিশেষ কথা মাথায় রাখবে, কারণ গ্যালভানীয় কোষের ঠিক বিপরীত ঘটনা ঘটছে এখানে। তাহলে তড়িতের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হলো সেটাও মাথায় রাখতে হবে, এবং ইলেকট্রন প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হলো সেটাও মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, আমরা এখানে সক্রিয় তড়িৎদ্বার এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হলো না। এখানে দেখো তড়িৎ শক্তি বাদ থেকে এলে তারপরে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার মানে এখানে শক্তি রূপান্তর দিক থেকে হিসাব করে মাথায় রাখবে যে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তির রূপান্তর ঘটে। তাহলে এই সিস্টেমটির কথা মাথায় রাখলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমে উদাহরণ হিসাবে।
দেখো লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনাম ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে অর্থাৎ তড়িৎ প্রবাহ চালালে, তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোড আর অ্যানোডে যে বিক্রিয়াগুলো ঘটার সম্ভাবনা থাকে সেটা তোমাদের খেয়াল করে রাখতে হবে যে কি ধরনের বিক্রিয়া ঘটতে পারে আমরা যদি নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনাম ব্যবহার করে থাকি। না দেখো এখানে সালফিউরিক অ্যাসিড মানে ওটা তো আয়নিত হয়ে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে, যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা 100% আয়নিত হয়ে হাইড্রোজেন ক্যাটায়ন অ্যাকুয়াস প্লাস সালফেট আয়ন অ্যাকুয়াস এই দুটো তৈরি হয়। দুই প্রকার আয়ন থাকে তার মানে এই দ্রবণে, হ্যাঁ, সালফেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন আছে। এবার ক্যাটায়ন গুলো তড়িৎ আকর্ষণ বলে নেগেটিভ তড়িৎদ্বার তথা ক্যাথোডের দিকে অগ্রসর হবে, আর অ্যানায়ন গুলো নেগেটিভ তড়িৎদ্বার পজিটিভ তড়িৎদ্বার অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। তার মানে ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে, অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে অগ্রসর হবে। মনে রাখতেই হবে তড়িৎ বিশ্লেষণের সুবিধা, খুবই সুবিধাজনক ভাবে মনে রাখা যায় যে ক্যাটায়নের ক্যাট ক্যাথোডের ক্যাট, তার মানে দুই ক্যার মধ্যে সম্পর্ক থাকবে, অর্থাৎ এই ধরনের ঠিক অ্যানোডে অ্যানায়ন গুলো যাচ্ছে, অর্থাৎ অ্যানোডের এক আর অ্যানায়নের এক, এখানে মনে রাখতে হবে যে কোন আয়নগুলো কোন দিকে যাবে। তো এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটার সম্ভাবনা রয়েছে তার মধ্যে ক্যাথোডে একটা ঘটনা ঘটবে, ক্যাটায়ন গুলো আসছে, তার মানে হাইড্রোজেন আয়ন এসে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে, কারণ ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এইটা তড়িৎ বিজারণ বিভব, প্রমাণ তড়িৎ বিজারণ বিভব E0 রিডাকশন ইকুয়াল টু 0 ভোল্ট, 0.0 ভোল্ট, এটা আমাদের জানা আছে। কেমন দেখো মুছে দিলাম। তাহলে এই একটা বিক্রিয়া ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরেকটা বিক্রিয়া ঘটার সম্ভাবনা রয়েছে, জল এখানে বিজারিত হতে পারে, ইলেকট্রন জল হচ্ছে গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হতে পারে। এছাড়া হচ্ছে যাকে বলেছে হাইড্রক্সিল আয়ন, অর্থাৎ জল এক্ষেত্রে বিজারিত হতে পারে, কিন্তু এর স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল বিভব অর্থাৎ যে প্রমাণ তড়িৎচালক বলের মান E0 রিডাকশন is equal to minus 0.83 ভোল্ট। এবার আমরা জানি ক্যাথোডে যেখানে, হ্যাঁ, ক্যাথোডে সেই বিক্রিয়াটা ঘটবে যেখানে প্রমাণ বিজারণ বিভবের মান উচ্চ, যেহেতু E0 রিডাকশন, হ্যাঁ, E0 রিডাকশন কোনটা 1 নম্বরে, এটাকে 1 নম্বর বিক্রিয়ার নাম দিয়ে দিলাম, এটা 2 নম্বর বিক্রিয়ার নাম দিয়ে দিলাম, যে রিডাকশন 1 নম্বর বিক্রিয়া greater than E0 reduction of 2 নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের মান কম, তাই এখানে সংঘটিত বিক্রিয়াটি হলো 1 নম্বর, অর্থাৎ ক্যাথোডের যে বিক্রিয়াটা বাস্তবে ঘটবে সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটি সম্ভাবনা রয়েছে। কেমন, এগুলো হচ্ছে গ্যাস, হাইড্রোজেন তো গ্যাস, জি দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিলাম। আচ্ছা, এই বিক্রিয়াটা ক্যাথোডে ঘটবে, এটা হচ্ছে মাথায় দেখো। তারপরে দেখো অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে, এখানে অ্যানোডে এখানে
সম্ভাবনা রয়েছে যে বিক্রিয়াগুলো ঘটার। প্রথমেই বলি অ্যানোডে তো জারণ বিক্রিয়া হবে, এখানে জল বিক্রিয়া হতে পারে। হ্যাঁ, জল এখানে অ্যানোডে জারিত হলে ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জন করলে জল কি ঘটবে না হাইড্রোজেন প্লাস আয়ন এবং যাকে বলে অক্সিজেন গ্যাস এবং ইলেকট্রন বর্জন করবে, এটা জি। অক্সিজেন গ্যাস একটা অক্সিজেন পরমাণু মানে হাফ, দুটো হাইড্রোজেন আয়ন। এবার ব্যালেন্স করার জন্য দুটো ইলেকট্রন, চার্জটা ব্যালেন্স করার জন্য এই রাসায়নিক বিক্রিয়াটা এখানে ঘটবার সম্ভাবনা রয়েছে। এটার হচ্ছে রিডাকশন পটেনশিয়াল অর্থাৎ E0 রিডাকশন প্রমাণ বিজারণ বিভবের মান কত হচ্ছে প্লাস 1.23 ভোল্ট। হ্যাঁ, 1.23 ভোল্ট। এটা আরেকটা বিক্রিয়ার সম্ভাবনা রয়েছে সালফেট মূলক, এটাও জারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ইলেকট্রন বর্জন করে S2O8 2-। হ্যাঁ, এটাতে জারিত হয়ে তোমার যা করলে দুটো ইলেকট্রন বর্জন করবে, দ্যাট ইজ 2 মূলক 2 2 4 দুটো ইলেকট্রন ধারণ করে। তার মানে দেখো এখানে যে বিক্রিয়াটা জারণ ক্রিয়াটা ঘটতে পারে, এখানে এই 2 নম্বর এর প্রমাণ বিজারণ বিভবের মান ইজিক্যাল টু যাকে বলা হচ্ছে প্রায় 2 ভোল্ট 2.0 ভোল্ট। তাহলে দেখো অ্যানোডে কোন বিক্রিয়াটা ঘটবে না অ্যানোডে যেখানে E0 রেটের মান কম সেই বিক্রিয়াটি ঘটবে, অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের মান 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কম। যেহেতু 1 নম্বর বা প্রথম বিক্রিয়াটি প্রমাণ বিজারণ বিভব এর মান নিম্ন, কত না প্লাস 1.23 ভোল্ট। তাই এখানে অ্যানোডে প্রথম বিক্রিয়াটি ঘটবে। অর্থাৎ অ্যানোডে যে বিক্রিয়াটি ঘটবে সেটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, অর্থাৎ ওয়াটার মলিকুল লিকুইড তরল অবস্থায় যেটা হাইড্রোজেন আয়ন তৈরি করছে, হাইড্রোজেন আয়ন অ্যাকুয়াস প্লাস অক্সিজেন গ্যাস। তাহলে এই বিক্রিয়াটি ঘটবে। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাহলে এখানে এই যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা দেখলে, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি দেখলে এক্ষেত্রে হ্যাঁ প্ল্যাটিনাম তড়িৎদ্বার কিন্তু নিষ্ক্রিয় থেকে গিয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের এক্সাম্পল সহ আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি আলোচনার মধ্যে রাখলাম। নেক্সট দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, সেকেন্ড এক্সাম্পল সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করি। হ্যাঁ, দ্বিতীয় এক্সাম্পল দ্যাট ইজ সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করলে, যেমন কপার তড়িৎদ্বার, ক্যাথোড অ্যানোড কপার এর সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া, এটা যদি বিক্রিয়াটা ঘটায় তাহলে কপার সালফেট মানে এক্ষেত্রেও কপার সালফেট আয়নিত অবস্থায় থাকবে, CuSO4 অ্যাকুয়াস কিউপ্রিক আয়ন এবং সালফেট আয়ন SO4 2- অ্যাকুয়াস, এই আয়নটা রয়েছে আর দ্রবণে জল রয়েছে। কাজেই এক্ষেত্রে যে বিক্রিয়াটি ঘটার সম্ভাবনা রয়েছে ক্যাথোডে সম্ভাব্য বিক্রিয়া
ক্যাথোডে যে সম্ভাব্য বিক্রিয়া রয়েছে কিউপ্রিক আয়ন Cu2 প্লাস অ্যাকুয়াস দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, কপার মুক্ত হবে। যেখানে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের মান আমরা জানি প্লাস, এখানটা জায়গা একটু পরে নিচের লাইনে লিখছি, E0 রিডাকশন পটেনশিয়াল ইজিক্যাল টু প্লাস 0.34 ভোল্ট। এটা এক নম্বর রিঅ্যাকশন ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া দ্বিতীয় বিক্রিয়া আরেকটা ঘটার সম্ভাবনা রয়েছে, এখানে জল বিজারিত হতে পারে, ওয়াটার মলিকুল ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করলে ওয়াটার মলিকুল ক্যাথোডে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, হ্যাঁ OH আয়ন মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে দ্যাট ইজ অ্যাকুয়াস এইটা রয়েছে। আচ্ছা, এখানে ইলেকট্রন গ্রহণ বর্জন ব্যালেন্স করলে 2 মলিকুল ওয়াটার, হ্যাঁ 2 মলিকুল ওয়াটার, দুটো জল, এই রাসায়নিক বিক্রিয়াটি ঘটার সম্ভাবনা রয়েছে। কেমন? ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে দুটো OH আয়ন আর হচ্ছে এখানে E0 রিডাকশন ভ্যালু কত হচ্ছে না, এর মানটা হচ্ছে মাইনাস, একটু আগে আলোচনা করেছিলাম 0.83 ভোল্ট। এই বিষয়টি মাথায় রাখতো। তাহলে দেখো, আমরা যে রাসায়নিক বিক্রিয়ার কথা আলোচনা করলাম তার মধ্যে যে ক্যাথোডের সম্ভাবনা বিক্রিয়া যেটা ঘটে থাকে, সেখানে কিউপ্রিক আয়ন বিজারিত হয়ে কপার ধাতুতে পরিণত হয়, তখন প্রমাণ বিজারণ বিভবের মান প্লাস 0.34 ভোল্ট। আর একটা বিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকে, জলের অণু বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস হাইড্রোক্সিল আয়ন তৈরি হতে পারে, এবং তখন হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান মাইনাস 0.83 ভোল্ট। কিন্তু লক্ষ্য করার বিষয়, এখানে প্রমাণ বিজারণ বিভবের মান 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রেই বেশি হয়ে আছে, অর্থাৎ অধিক। আর আমরা তো জানি ক্যাথোডে সেই বিক্রিয়াটির সম্ভাবনা বেশি, হ্যাঁ, কারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের মান উচ্চ হয়, তাই 1 নম্বর বিক্রিয়াটি এখানে ক্যাথোডে ঘটবে, অর্থাৎ ক্যাথোডের অরিজিনাল বিক্রিয়াটি হবে কিউপ্রিক আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হবে, এই বিক্রিয়াটি ঘটবে। তার মানে 2 নম্বর বিক্রিয়াটি ঘটবে না, এই বিক্রিয়াটি ঘটবে, যেটা পরে লেখালাম যে ক্যাথোডের বিক্রিয়া হবে এটি। কেমন? এই হলো কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডের সংঘটিত বিক্রিয়া। এরপর লক্ষ্য করো অ্যানোডে যে বিক্রিয়াগুলো ঘটতে পারে। অ্যানোডে এখানে সম্ভাবনা যে বিক্রিয়াগুলো রয়েছে, সেই বিক্রিয়াগুলোর দিকে প্রথমেই আমি যে বিক্রিয়াটি লিখেছি দেখো, জলের অণু এখানে জারিত হয়ে হাইড্রোজেন আয়ন অক্সিজেন গ্যাস তৈরি করছে, দুটো ইলেকট্রন 4টে ইলেকট্রন বর্জন করেছে 4 মোল ইলেকট্রন। কাজেই এখানে জলের অণু বিজারিত যখন হয়, তখন প্রমাণ বিজারণ বিভবের মানটা পাওয়া যাচ্ছে প্লাস 1.23 ভোল্ট। তার মানে এটা বিজারণ বিক্রিয়া হতে পারে। আরো একটা বিজারণ বিক্রিয়া হতে পারে, যেমন সালফেট মূলকটি বিজারিত হয়ে H2OH 2- অর্থাৎ পার ডাই সালফেট আয়ন আর ইলেকট্রন বর্জিত হলো, তার মানে জারিত হয়ে এই জারণ বিক্রিয়াটির ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে প্লাস 2.0 ভোল্ট। তৃতীয় যে জারণ বিক্রিয়াটি ঘটতে পারে, সেটা হচ্ছে কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে কিউপ্রিক আয়নে, হ্যাঁ, জারিত হতে পারে। এখানে প্রমাণ বিজারণ বিভবের মান দেখো আমার হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। তার মানে এই 3টি জারণ বিক্রিয়া মধ্যে কোন বিক্রিয়াটা ঘটতে পারে না, আমরা তো জানি সেই জারণ বিক্রিয়াটি ঘটবে যেখানে প্রমাণ বিজারণ বিভবের মান নিম্ন হয়। কাজে এখানে লক্ষ্য করো 3 নম্বর বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের মানটা সব থেকে কম, কারণ এই দুটো ওর থেকে বেশি। তাই এখানে এই তৃতীয় বিক্রিয়াটি ঘটবে, 1 নম্বর বিক্রিয়াও ঘটবে না, 2 নম্বর বিক্রিয়াও ঘটবে না। তাহলে আমরা বলতে পারি যেহেতু 3 নম্বর বিক্রিয়া প্রমাণ বিজারণ বিভব এর মান সবচেয়ে কম, তাই
অ্যানোডে 3 নম্বর বিক্রিয়াটি ঘটবে। অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো কপার পরমাণু, অ্যানোড দণ্ডের কপার পরমাণু জারিত হয়ে কিউপ্রিক আয়ন দ্রবণে চলে যাবে, ইলেকট্রন বর্জন করবে। তার মানে এই বিক্রিয়াটি ঘটবে। কেমন? এই রাসায়নিক বিক্রিয়াটি অ্যানোডে বিক্রিয়া হবে। তার মানে আমরা টোটাল দেখলাম কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কপার পরমাণু সঞ্চয় হবে আর অ্যানোডে কপার পরমাণু ক্ষয়িত হবে। তার মানে ক্যাথোডের ওজন বৃদ্ধি পাবে, অ্যানোডের ওজন হ্রাস পাবে। তার মানে এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটিতে আমরা কপার তড়িৎদ্বারকে দেখলাম নিজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তার মানে এটা সক্রিয় তড়িৎদ্বার। এই ধরনের উদাহরণ অনেক পাওয়া যাবে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার এক্সাম্পল করলে বুঝতে পারবে। কেমন? আমরা নেক্সট টপিক আলোচনা করছি যে তড়িৎ প্রবাহ মাত্রা এবং আমার তড়িতের পরিমাণের একক। তড়িতের পরিমাণ, তড়িতের পরিমাণের ব্যবহারিক ইউনিট, যে ব্যবহারিক একক সেগুলো কি কি রয়েছে না? প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক হচ্ছে এসআই একক অ্যাম্পিয়ার। কেমন? এটাকে সংক্ষেপে এএমপি দিয়ে সিম্বলাইজ করা হয়। আর তড়িতের পরিমাণের একক, তড়িতের পরিমাণের একক হলো এসআই একক হলো কুলম্ব, যেটাকে সিম্বল ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা হয়। আর তড়িতের পরিমাণের বৃহত্তর আরেকটি একক রয়েছে ফ্যারাডে। বৃহত্তর একক ব্যবহারিক একক রয়েছে ফ্যারাডে, ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা অ্যাম্পিয়ার এই ইউনিটটা ডিফাইন অর্থাৎ ডেফিনেশন দিচ্ছি। দেখো যে অ্যাম্পিয়ার কাকে বলবো না? বিশুদ্ধ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ চালনা করলে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ক্যাথোডে 0.0011118 গ্রাম সিলভার ধাতু মুক্ত হয়, তাকে সেই তড়িৎ প্রবাহকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি আরেকবার মনে করে দিচ্ছি। দেখো ডেফিনেশনটা আমরা বলছি যে বিশুদ্ধ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোড তড়িৎদ্বারে 0.0011118 গ্রাম সিলভার ধাতু মুক্ত হয়, তাকেই বলা হয় 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। তাহলে দেখো এরপরে ফ্রম এই ডেফিনেশনটা আমরা বলছি। দেখো এর সংজ্ঞাটা কেমন দাঁড়াবে না? বিশুদ্ধ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যে পরিমাণ তড়িৎ চালনা করলে ক্যাথোডে 0.0011118 গ্রাম সিলভার ধাতু মুক্ত হয়, তাকেই বলা হয় 1 কুলম্ব তড়িৎ। আর ফ্যারাডে কাকে বলবো না? 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ লাগে তাকেই বলা হয় 1 ফ্যারাডে তড়িৎ। তার মানে কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ চালনা করলে যে কোনো তড়িৎদ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন হয়, তাকেই বলা হয় 1 ফ্যারাডে তড়িৎ। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন 1 ফ্যারাডে তড়িতের সমান চার্জ বহন করে। এটা মাথায় রাখার চেষ্টা করো। তাহলে আমরা তড়িৎ প্রবাহের এবং তড়িতের পরিমাণের একক এবং তাদের ডেফিনেশন সম্পর্কেও ধারণা করলাম। নেক্সট হচ্ছে আমরা আসছি তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্রাবলী
সূত্রসমূহ ফ্যারাডের না ফার্স্ট ল, প্রথম সূত্রটা দেখো বলছি, কোন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে যে কোনো তড়িৎদ্বারে মুক্ত পদার্থের ভর বা দ্রবীভূত পদার্থের ভর প্রবাহিত তড়িৎ পরিমাণের সমানুপাতিক। তাহলে ডেফিনেশনটা কেমন দাঁড়ালো, যে কোনো তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ চালনা করলে, তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎদ্বারে যে কোনো তড়িৎদ্বার, ক্যাথোড হোক অ্যানোড হোক, তড়িৎদ্বারে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিমাণে, দ্রবণে প্রবাহিত তড়িৎ পরিমাণের সমানুপাতিক, তড়িৎ পরিমাণের সমানুপাতিক হবে। এটাই হচ্ছে সূত্রটি মূল বক্তব্য। তাহলে একটা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে মনে করো কিউ কুলম্ব তড়িৎ চালনা করা হলো, একটা তড়িৎদ্বারে ডাব্লিউ গ্রাম পদার্থ মুক্ত হয়, তাহলে সূত্র অনুসারে প্রথম এই সূত্রটার বক্তব্য অনুসারে ডাব্লিউ ভ্যারাইজেজ কিউ, তাহলে ডাব্লিউটা কি, তড়িৎদ্বারে মুক্ত বা দ্রবীভূত পদার্থের ভর, আর কিউটা প্রবাহিত তড়িতের পরিমাণ। তাহলে সূত্রটার গাণিতিক রূপ দাঁড়াচ্ছে ডাব্লিউ সমান একটা ভেদ ধ্রুবক আছে যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করে থাকি, এখানে জেড দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ সমীকরণটা দাঁড়ালো ডাব্লিউ ইজিক্যাল টু জেড কিউ। আরেকটা বিষয় মাথায় রাখবে, ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু পরিচয়টা দিয়ে রাখবে, আর কিউ ইজিক্যাল টু আরেকটা আমাদের জানা আছে আই ইন্টু টি, আইটা প্রবাহ মাত্রা আর টিটা হচ্ছে সময়কাল, আর কিউটা কুলম্ব এককে তড়িতের পরিমাণ। তাহলে সমীকরণের রূপটা দাঁড়ায় ডাব্লিউ ইজিক্যাল টু জেড আই ইন্টু টি। তাহলে এই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক রূপ। 1 বা 2 এই দুটো সমীকরণকে আমরা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত প্রথম সূত্রের গাণিতিক রূপ হিসাবে ধরে রাখি। এবার দেখো এই প্রথম সূত্র থেকে জেড সংখ্যাটির সংজ্ঞা। জেডটা কি না, জেড কে এখানে বলা হয় তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। জেড ধ্রুবককে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কেমন? তাহলে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইসিই। এর ডেফিনেশনটা আমরা লিখছি, দেখো না, আমরা জানি সংজ্ঞা লিখছি, দেখো আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু জেড কিউ। এবারে এদের পরিচয়, ডাব্লিউ ইজিক্যাল টু তড়িৎদ্বারে মুক্ত পদার্থ বা উৎপন্ন দ্রবীভূত পদার্থের ভর, জেড ইজিক্যাল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কিউ হচ্ছে কুলম্ব এককে তড়িতের পরিমাণ। এর থেকে ডেফিনেশনটা আমরা আনছি, যদি কিউ ইজিক্যাল টু 1 কুলম্ব হয়, তবে ডাব্লিউ ইজিক্যাল টু জেড, অর্থাৎ জেড এর মান হচ্ছে ডাব্লিউ। তাহলে জেড এর সংজ্ঞাটা পেয়ে গেলাম, যে কি না কাজেই কোন তড়িৎ বিশ্লেষের গলিত বা জলীয় দ্রবণে 1 কুলম্ব তড়িৎ চালনা করলে তড়িৎদ্বারে যে পরিমাণ
পদার্থ উৎপন্ন বা দ্রবীভূত হয়, তাকে আমার ওই পদার্থের, যে পদার্থটি উৎপন্ন বা দ্রবীভূত হয়েছে তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলা হয়। তাহলে আমি ডেফাইনটা কেমন করলাম, ওইখান থেকে ডেফাইনটা আনলাম। 1 কুলম্ব তড়িৎ চালনা করলে তড়িৎ দ্বারে যে মুক্ত বা দ্রবীভূত পদার্থ পাওয়া যায় সেই পরিমাণটাই হচ্ছে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম্ব তড়িৎ চালনা করলে তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হয় বা দ্রবীভূত হয় তাকে, সেই পরিমাণটাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। এবার দেখো এই একক, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ইউনিট কেমন আসছে। একক না W is equal to ZQ, তাহলে or Z is equal to W by Q, তাহলে এর একক হলো, ইহা একক হবে W এর একক গ্রাম, আর ঘরে আছে কুলম্ব, তাহলে গ্রাম পার কুলম্ব। এটার হচ্ছে এই রাশিটা যে একক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হলো গ্রাম পার কুলম্ব। তাহলে ফার্স্ট ল অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র শেষ হলো দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কেমন না, দেখো বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে আমি বোঝাচ্ছি পরে, তার আগে ডেফাইনটা লিখছি। দেখো কি জিনিসটা দাঁড়াচ্ছে না, ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ, অর্থাৎ একই পরিমাণ তড়িতের পরিমাণটা ধ্রুবক চালনা করলে বিভিন্ন তড়িৎদ্বারে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থ সমূহের ভর উহাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। উহাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। এটা কি বললাম দেখো না, এরকম একটা চিন্তা করো, তিনটা তড়িৎ বিশ্লেষণ পাত্র রয়েছে, তথা তিনটা পাত্রের মধ্যে পৃথক পাত্রে একটাতে মনে করো লঘু সালফিউরিক অ্যাসিড রয়েছে, এই তড়িৎ বিশ্লেষ্যটা রয়েছে, আরেকটাতে মনে করো কপার সালফেট দ্রবণ রয়েছে, আরেকটাতে মনে করো সিলভার নাইট্রেট দ্রবণ রয়েছে। এবার প্রত্যেকটাতে দুটি করে তড়িৎদ্বার নিমজ্জিত করা হলো আংশিকভাবে। নিমজ্জিত করার পর শ্রেণী সমবায়ে তড়িৎদ্বারগুলোকে যুক্ত করা হলো পরিবাহী তার দিয়ে। যুক্ত করার পর শেষ প্রান্ত এটার সঙ্গে একটা ব্যাটারি সেলের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এটা নেগেটিভ মানে এটা নেগেটিভ হবে, স্বাভাবিকভাবে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ। কেমন এইভাবে
যুক্ত হয়ে যাবে। এবারে এইভাবে শ্রেণী সংখ্যায় যুক্ত করার অর্থ প্রতিটি তড়িৎ বিশ্লেষণ পাত্রে, প্রতিটি পাত্রেই একই পরিমাণ তড়িৎ যাবে। মনে করো কিউ কুলম্ব তড়িৎ যদি ব্যাটারি থেকে প্রবাহিত হয়, তাহলে কিন্তু কিউ কুলম্ব তড়িৎ এই দিকে প্রবাহিত হবে, কিউ কুলম্ব তড়িৎ। হ্যাঁ, আমরা তো জানি যে এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত মানে ক্যাথোড থেকে, উচ্চ বিভব থেকে তড়িতের প্রবাহ হয়। তা তড়িতের প্রবাহিত হলে প্রত্যেকটাতে একই পরিমাণ মানে কিউ কুলম্ব তড়িৎ প্রবাহিত হবে, এটাই বলা হয়েছে। এবার দেখো এখানে প্রথম পাত্রে মনে করো ক্যাথোড বা অ্যানোড যে কোনো তড়িৎ দ্বারে W1 গ্রাম পদার্থ মুক্ত হলো। যে পদার্থটি মুক্ত হলো বা দ্রবীভূত হলো তার তুল্যাঙ্ক ভার E1। এক্ষেত্রেও তেমনি যে কোনো একটা তড়িৎ দ্বারে মুক্ত বা দ্রবীভূত পদার্থের পরিমাণটা দেখা গেল W2 গ্রাম এবং তার তুল্যাঙ্ক ভার E2, রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক এই ক্ষেত্রেও অনুরূপ W3 গ্রাম একটি তড়িৎ দ্বারে মুক্ত পদার্থ বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, তেমনি তার তুল্যাঙ্ক ভার E3। এবার সূত্রের বক্তব্য অনুযায়ী কি দাঁড়াবে না W1 ভারাইজেজ E1 সমানুপাতিক W2 সমানুপাতিক E2, W3 সমানুপাতিক E3, এই বিষয়টা দাঁড়াবে। তার মানে এখান থেকে যে রিলেশনটা আসছে কিরকম না W1 বাই W2 প্রথম দুটো যদি তুলনা করি, দ্যাট ইজ E1 বাই E2, অথবা W2 বাই W3 ইজ ইকুয়াল টু E2 বাই E3, বা W1 বাই W3 ইজ ইকুয়াল টু E1 বাই E3। এই রেশিওটা আসবে প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, অর্থাৎ মুক্ত পদার্থ বা দ্রবীভূত পদার্থের ভর ওর তুল্যাঙ্ক ভারের সমানুপাতিক। যে কোনো তড়িৎ দ্বারে মুক্ত তথা উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ওজন ওই পদার্থটার রাসায়নিক তুল্যাঙ্ক ভারের সমানুপাতিক হবে। এটাই হচ্ছে এর গাণিতিক রূপ। তাহলে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হলো এই W ভারাইজেজ E। এরপর দেখো প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বয় সূত্র, তার মানে সূত্র দুটির সূত্রদ্বয়ের সমন্বয়। সূত্র দুটোকে আমরা সমন্বয় করছি না। প্রথম সূত্র কথাটার গাণিতিক রূপ আমরা জানি। দেখো নেক্সট টপিক, ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় আমরা শুরু করছি। দেখো হ্যাঁ, এরপরে পয়েন্টে আলোচনা করছি যে ফ্যারাডের দুটো সূত্রের সমন্বয়। সেই সমন্বয় সূত্রটি করতে গেলে আমাদের তাদের গাণিতিক রূপগুলোকে আগে তুলি। প্রথমে দেখো ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী W ভারাইজেজ কিউ, যেখানে কিউটা স্থির, আর দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা কি হচ্ছে না W ভারাইজেজ E, যখন কিউ স্থির। এবার এখানে W কিউ E, E পরিচয়, W মানে কি তড়িৎ দ্বারে মুক্ত আয়নগুলির ভর বা দ্রবীভূত পদার্থের ভর, অর্থাৎ তড়িৎ দ্বারে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর। আর কিউটা হচ্ছে প্রবাহিত তড়িতের পরিমাণ, কেমন কুলম্ব এককে। আর হচ্ছে ই রাশিটা হচ্ছে ওই পদার্থের তুল্যাঙ্ক ভার, কেমন তড়িৎ দ্বারে যে পদার্থটি দ্রবীভূত বা তৈরি হলো তার হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাহলে প্রথম আর দ্বিতীয় সূত্রের এই গাণিতিক রূপ দুটোকে সমন্বয় করলে, অর্থাৎ সূত্র দুটোকে একত্রিত করলে যে ভিউটা পাওয়া যায়, দেখো W ভারাইজেজ কিউ ই, যখন কিউ এবং ই উভয় পরিবর্তনশীল, অর্থাৎ যৌগিক ভেদের সরল উপপাদ্য প্রয়োগ করলে এটা দাঁড়ায়। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা পরে লিখতে পারি W ইজ ইকুয়াল টু কিউ কে ইন্টু কিউ ই। কেটা কি ভেদ ধ্রুবক, কেমন। এবার বিভিন্ন পরীক্ষার ফল পর্যালোচনা করে, অর্থাৎ বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে প্রত্যেক ক্ষেত্রে এই কে ধ্রুবকটার মান ফ্যারাডের অনন্যকের সমান দেখা গিয়েছে, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু 1/f বিভিন্ন পরীক্ষার ফলাফলে প্রাপ্ত হয়। আর এফটা হচ্ছে ফ্যারাডে।
তার মানে এই সমীকরণে কে এর মানটা বসিয়ে দিলে আমরা কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1/f কিউ ই এই সমীকরণটা পেলাম। তখন ঠিক আছে, তাহলে আমরা একটা পরিষ্কার দেখতে পেলাম যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্র দুটির সমন্বয় সূত্র তথা সমন্বয় রূপ হলো W = 1/f QE। কেমন? তাহলে এরপরে নেক্সট টপিকে আমরা আসছি। ফ্যারাডে এই সূত্র থেকে এফ এর সংজ্ঞা মানে ফ্যারাডে কাকে বলে এই ডেফিনিশনটা আমরা আগে আলোচনা করেছিলাম, হ্যাঁ, যে পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতে। কিন্তু এখন আমরা এই সূত্র থেকে ফ্যারাডের সূত্র থেকে এফ মানে ফ্যারাডে কাকে বলে এর সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশনটি করছি। দেখো, আমরা জানি W = ZQ, এটা কোথা থেকে পেয়েছি না প্রথম সূত্র থেকে জানি। প্রথম সূত্র থেকে তার গাণিতিক রূপ W = ZQ। W তো জানো তড়িৎদ্বারে মুক্ত বা দ্রবীভূত পদার্থের ভর, Z হচ্ছে ওই পদার্থটি তড়িতের রাসায়নিক তুল্যাঙ্ক, Q হচ্ছে কুলম্ব এককে তড়িতের পরিমাণ। আরেকটি হচ্ছে সমন্বয় সূত্র থেকে আমরা দেখলাম W = 1/f QE, অর্থাৎ এটা সমন্বয় সূত্র থেকে পেয়েছি। কেমন? এই হচ্ছে দুটো সমীকরণের বাম পাশের রাশিগুলো একই, কাজেই আমরা এখান থেকে লিখতে পারি যে ZQ = 1/f QE or both side, হ্যাঁ, Q বাতিল হয়ে যাবে, Q কেটে গেলে কি হয়, E = Z * F। এবার Fটা তো ধ্রুবক, F ফ্যারাডে, F এর মান হচ্ছে ধ্রুবক। কেমন? এটা তো আমরা জানি। কেমন? এখান থেকে একটা জিনিস আমরা হচ্ছে একটা সম্পর্ক পেয়ে গেলাম, E ভ্যারাইজেজ Z, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে এটা একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এটা হলো রাসায়নিক তুল্যাঙ্ক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক। এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় হলো। তার মানে যে পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক উহা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। এখন আমরা যেটা মূল বিষয় আলোচনা করেছিলাম ফ্যারাডের সংজ্ঞা। এবার দেখো, ফ্যারাডের সমন্বয় সূত্র থেকে আমরা জানি W = 1/f QE, এটা হচ্ছে সমন্বয় সূত্র তথা সমন্বয় রূপ থেকে আমরা জানি এটা যদি তড়িৎদ্বারে, কেমন, যদি তড়িৎদ্বারে, যে কোনো তড়িৎদ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন চার্জ মুক্ত হয় বা দ্রবীভূত হয়, তবে দেখো W = কি আসবে না তড়িৎদ্বারে মুক্ত পদার্থের ভর W, সেটা হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্কের সমান। অর্থাৎ তুল্যাঙ্ক ভরটাকে গ্রামে লিখলে গ্রাম তুল্যাঙ্ক বলে, আর তুল্যাঙ্ক ভর তো E, তাহলে W এর মানটা হবে E গ্রাম। এবার ওই সমীকরণে বসিয়ে দাও, কাজেই আমরা E = 1/f QE, বোথ সাইড E বাতিল হয়ে গেল, অর্থাৎ A = Q। তাহলে এখান থেকে দেখো ডেফিনেশনটা আমরা পেয়ে যাচ্ছি যে যত পরিমাণ তড়িৎ চালনা করা হয়েছিল
সেটাকেই বলা হচ্ছে 1 ফ্যারাডে। কখন? না 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নকে চার্জ মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ খরচ হয়েছে। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। দেখো এইটাকে ভাষায় লিখছি। সুতরাং কোন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ চালনা করলে তড়িৎদ্বারে, যে কোনো তড়িৎদ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন চার্জ মুক্ত হয়। তুল্যাঙ্ক আয়ন চার্জ মুক্ত হয় বা দ্রবীভূত হয়। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন দ্রবীভূত হয়। সেই পরিমাণ তড়িৎকে 1 ফ্যারাডে বলে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে ফ্যারাডের সূত্র থেকে আমরা এফ এর সংজ্ঞা এস্টাবলিশ করলাম। নেক্সট হচ্ছে আমরা আরো একটি প্রস্তাবনা করছি। দেখো আরো একটা টপিক, ফ্যারাডে অ্যাভোগাড্রো সংখ্যা। ফ্যারাডে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রোজ নাম্বার ও ইলেকট্রনের আধান বা চার্জ স্মল ই এর মধ্যে সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এটি করবার আগে আমাদের ক্লাস 11-এ একটা স্টাডি করেছিলাম, মনে আছে নিশ্চিত, যে তুল্যাঙ্ক ভর পারমাণবিক ভরের মধ্যে একটা সম্পর্ক ছিল যোজ্যতা নিয়ে, যে পারমাণবিক ভর ইজিক্যাল টু তুল্যাঙ্ক ভর ইন্টু যোজ্যতা, একটা রিলেশন এ ইজিক্যাল টু ই ইন্টু ভি। এটা ছিল, এটা পারমাণবিক ওজন, এটা তুল্যাঙ্ক ভর, আর ভিটা হচ্ছে যোজ্যতা। এখন শোনো কথাটা, যে পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কিংবা প্রবেশ করলে সেটি আয়নে পরিণত হয়, তার মানে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, সেই ক্ষেত্রে পরিণত হয়, কিন্তু ভরের পরিবর্তন হয় না। অর্থাৎ কেন না, একটা ইলেকট্রনের ভর খুবই নগণ্য হওয়ার জন্য, যেমন ধরো সোডিয়ামে পারমাণবিক ভর তোমরা জানো 23, এটাকে গ্রামে প্রকাশ করলে 23 গ্রাম, অর্থাৎ গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু সোডিয়াম সমান 23 গ্রাম। এবার দেখো ওখান সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এখানে পরমাণুটা আয়নে পরিণত হয়, কিন্তু 1 গ্রাম আয়ন সোডিয়াম বললেও 23 গ্রাম। তো দ্যাট ইজ গ্রাম আয়ন আর গ্রাম পরমাণুর মধ্যে পার্থক্য নেই, পরিমাণের দিক থেকে একই অভিন্ন জিনিস। তার মানে এই রিলেশনটাকে আমরা প্রকাশ করতে পারি গ্রাম পরমাণু ইজিক্যাল টু গ্রাম তুল্যাঙ্ক ইন্টু যোজ্যতা। তেমনি পরমাণুর জায়গায় আয়নের ক্ষেত্রে হয়ে যাবে গ্রাম আয়ন ইজিক্যাল টু গ্রাম তুল্যাঙ্ক আয়ন ইন্টু যোজ্যতা। তার মানে 1 গ্রাম আয়ন ইজিক্যাল টু 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন ইন্টু যোজ্যতা। তাহলে ওই রিলেশন থেকেই আমরা কিন্তু এই সম্পর্কটা লিখলাম। কেমন? 1 গ্রাম আয়ন তাহলে কতটা চার্জ বহন করে? না 1 গ্রাম আয়নের চার্জ, 1 গ্রাম আয়নের চার্জ বা আধান ইজিক্যাল টু কি হবে না 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ গুণিতক যোজ্যতা। কেমন? ঠিক আছে। এবার দেখো 1 গ্রাম আয়নে কতগুলো আয়ন থাকে? না অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকে, মানে 1 গ্রাম পরমাণুতে যেমন অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, তাহলে 1 গ্রাম আয়নেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। যদি অ্যাভোগাড্রো সংখ্যাটা n হয়, n দ্বারা আমরা জানি প্রকাশ করা হয়, তাহলে অতএব
n সংখ্যক আয়নের চার্জ কত হবে না ওইটাই ডু হবে একই জিনিস, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের চার্জ ইনটু যোজ্যতা। আরেকটা কথা সবাই জানা আছে, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়নের আধান কত, 1 ফ্যারাডে, একটু আগেই প্রকাশ করেছিলাম। তার মানে 1 ফ্যারাডে ইনটু যোজ্যতা যদি ভি হয়, তার মানে এ ইজিক্যাল টু ফ্যারাডে আর ভি সমান যোজ্যতা, এখানে ধরে নিলাম। কেমন? তাহলে একটি আয়নে চার্জ কত হবে, F বাই N গুণিতক ভি। এই হচ্ছে একটা আয়নের আধান সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো, ধরে নাও একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের আধান বা চার্জ সমান স্মল ই। এবার একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তখন একযোজী ক্যাটায়ন তৈরি হয়। কেমন? একটি ইলেকট্রন প্রবেশ করলে একযোজী অ্যানায়ন হয়, তেমনি দুটি ইলেকট্রন বেরিয়ে গেলে দ্বিযোজী ক্যাটায়ন, প্রবেশ করলে দ্বিযোজী অ্যানায়ন ইত্যাদি বিষয়গুলো হয়। তাহলে আমরা একযোজী একটা ক্যাটায়ন বা অ্যানায়নের আধান কত হবে না ওই একটা ইলেকট্রনেরই সমান হবে। অতএব একযোজী একটি ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ সমান স্মল ই। অতএব ভি যোজ্যতার একটি ক্যাটায়ন বা অ্যানায়ন তথা আয়নের চার্জ কত হবে, একসঙ্গে আমরা এটাকে আয়ন বলেও দিতে পারি, দ্যাট ইজ আয়নের চার্জ ইজ ইকুয়াল টু স্মল ই ইনটু ভি। তার মানে ভি যোজ্যতার একটি আয়নের আধান কত হলো, ইভি। আর যেটা আমরা অলরেডি বের করে রেখেছি, একটি আয়নের চার্জ কত, এফ বাই এন, যার যোজ্যতা ভি। দ্যাট ইজ এই দুটো মান পরস্পর সমান হয়। অতএব ই ইনটু ভি ইজ ইকুয়াল টু এফ বাই এন ইনটু ভি, অর ভি বাতিল হয়ে যাবে, বোথ সাইড কেটে গেলে, তাহলে স্মল ই ইজ ইকুয়াল টু এফ বাই এন। দেখো, এটাই হলো একটি ইলেকট্রনের আধান, ফ্যারাডে এবং অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে সম্পর্ক। তাহলে এটাই আমরা সম্পর্ক নির্ণয় করতে পারলাম। এই হলো তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত বেশ কিছু তথ্য। আমরা এখান থেকে আরো কিছু কিছু জিনিস নির্ণয় করতে পারি, যেমন ধরো অ্যাভোগাড্রো সংখ্যার মান, n এর মান নির্ণয়। অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় এখান থেকে আমরা করতে পারি। nটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয়। কেমন? এটা আমরা কিভাবে করব না, স্মল ই ইজ ইকুয়াল টু এফ বাই এন, এটা আমরা এখনই জানলাম। তাহলে এখান থেকে অর এন ইজ ইকুয়াল টু এফ বাই ই, দ্যাট ইজ n is equal to f মানে ফ্যারাডে, দ্যাট ইজ কুলম্ব এককের মান 96,500 কুলম্ব। আর E মানে এক একক তড়িৎ, দ্যাট ইজ ইলেকট্রনের আধান। তোমাদের সবাইরই জানা আছে 1.602 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এটা ভাগ করে দেখবে মানটা আসবে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, দ্যাট ইজ অ্যাভোগাড্রো সংখ্যার মান। তাহলে এখান থেকে অ্যাভোগাড্রো সংখ্যার মানটাও আমরা নির্ণয় করে নিতে পারি। আবার দেখো, এই সম্পর্ক থেকে আমরা একটি ইলেকট্রনের আধান নির্ণয় করতে পারি। একটি ইলেকট্রনের চার্জ বা আধান নির্ণয় কিভাবে করা যায়, একইভাবে পারবে না, যেহেতু স্মল ই ইজ ইকুয়াল টু এফ বাই এন, এই সম্পর্কটা আমাদের জানা আছে। এফ সমান 96,500 কুলম্ব,
বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 এককটা থাকলো কুলম, দ্যাট ইজ এটা ভাগ করে দেখবে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে একটি ইলেকট্রনের আধানও আমরা এইভাবে নির্ণয় করতে পারি। কেমন, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো অবশ্যই করতে থাকবো। হ্যাঁ, এ থেকে বিভিন্ন কোশ্চেন পত্র এবং পাঠ্যপুস্তক থেকে আমরা প্রবলেমগুলো করে চেষ্টা করব। মোটামুটি ঠিকই আছে।